8 বছর আগে যে ছেলেকে রিজেক্ট করেছিলাম ইন্টারভিউ দিতে গিয়ে, সেই ছেলেকে নিজের বয়স হিসাবে দেখতে হবে তা কখনো ভাবতে পারিনি আমি। সে আমার সামনে চেয়ারে বসে আছে আর আমি তার সোজাসুজি বসে আছি, হাত পা গামছে। সে এখনো আমার দিকে তাকিয়ে দেখেনি, তার চোখ আমার ফাইলে। চলুন পরিচয় দেওয়া যাক। আমার নাম আনায়া ইফরা। আমি অনার্স শেষ করে মাস্টার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। গায়ের রং না খুব ফর্সা আর না শ্যামলা, এর মাঝামাঝি পড়ে। উচ্চতা 5 ফিট 4, লম্বা ডেউ খেলানো চুল, কালো চুলের মধ্যে লাল রঙের আভা আছে যা সূর্যের আলোতে চিকচিক করে। আর আমার সামনে যে বসে আছে সে হলো ইহসান রায়েদ সিকান্দার। ইহসান রায়েদ সিকান্দার কর্পোরেশন ERSC এর CEO। লম্বা প্রায় 6 ফুট, প্রশস্ত কাঁধ, চিপচিপ অথচ শক্তপোক্ত বডি, একেবারে জিম ফ্রিক নয়, তবে কনফিডেন্ট বরাট গঠন, যেটা দেখলেই বোঝা যায় সেলফ ডিপেন্ডেন্ট মানুষ। শ্যামলা বর্ণ যেমন সূর্যের আলোতে আরও গম্ভীর ও উজ্জ্বল হয়ে ওঠে। কোঁকড়ানো চুল, গাঢ় কালো চোখ যা চশমার আড়ালে ঢাকা থাকে, সেই চশমা তাকে আরও বুদ্ধিদীপ্ত ও কর্পোরেট ব্যক্তিত্বের ছাপ দেয়। ধারালো সোয়াল, শক্ত কণ্ঠ, অথচ মাঝে মাঝে অবহেলার ভঙ্গিতে বাঁকানো থাকে। কপালের ডান পাশে কাটা দাগ আছে। ওনাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে ভুললাম এখনো চশমা পরে। তারপর চলে গেলাম অতীত। সাল ছিল 2017। তখন আমি সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে রাজশাহী কলেজে পড়তাম। তখন আমি ওনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। আমি ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিলাম। পড়াশোনা ব্যতীত সব কিছু আমার কাছে কেমন অসহ্য লাগতো। আর ইহসান রায়েদ সিকান্দার, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে না চিনলেও প্রায় রাস্তাঘাটে দেখতাম। আমার বাড়ি ওনাদের ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হয়, তাই প্রায় দেখা হতো। আমি যখন 9ম শ্রেণীতে পড়তাম একবার আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু কখনো ভাবতে পারিনি সেই সামান্য সাহায্যতেই সে আমাকে ভালোবেসে ফেলবে। জানলে কখনো সাহায্য করতাম না। সেই সাহায্যের পর থেকেই যতবার রাস্তায় দেখা হতো ততবারই জিজ্ঞেস করতো, এই যে পিচ্ছি, কেউ বিরক্ত করে না তো? করলে কিন্তু আমাকে বলবে, আমি সব সামলিয়ে নিব। আমি ভদ্র মেয়ের মতন শুধু মাথা নাড়তাম। আমি ভাবতাম হয়তো আমি তাকে সাহায্য করেছিলাম, তাই সেও আমাকে সাহায্য করছে। কিন্তু আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম তখন ওনার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান ছিল, ওনাদের বিদায় অনুষ্ঠান। আমি বান্ধবীদের সাথে শাড়ি পরে হিজাব পরে তারপর অনুষ্ঠানে গিয়েছিলাম। সেদিন আমি হালকা টিয়া রঙের শাড়ি, হালকা ধূসর রঙের ব্লাউজ এবং হিজাব পরেছিলাম, আর উনি হালকা ধূসর রঙের পাঞ্জাবি পরেছিলেন। জানি না কি করে মিলে গেল। উনি দেখলাম আমার দিকে এগিয়ে আসছিলেন। আমি ভাবলাম হয়তো সবসময়ের মতো স্বাভাবিক কথাবার্তা বলবেন, কিন্তু উনি আমাকে একদম ভুল প্রমাণিত করে আমার সামনে হাঁটু ঘেড়ে বসে পড়লেন মাঠের মাঝখানে সবার সামনে। আমি অবাক হয়ে গেলাম। সেখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সহ আরও অনেক মানুষ ছিল, সবার দৃষ্টি আমাদের দিকে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তিনি তার পিছনের হাত সামনের দিকে আনলেন, তার সেই হাতে ছিল লাল রঙের গোলাপ ফুলের তোড়া। আমার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বললেন, ওহে আমার লিটল রোজবার্ড, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন তোমার নিষ্পাপ মুখশ্রীর মায়ায় আটকে যাই, কিন্তু তার থেকে বেশি আটকে যাই বয়সের ব্যবধানের কথা ভেবে। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে আমার জগৎ একদম বদলে গেছে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তুমি লাল গোলাপের মতো একটি জামা পরেছিলে এবং আমার জীবনে এসে সুবাস দিয়ে ভরিয়ে দিয়েছিলে। আর তার জন্যই তোমাকে আমি লিটল রোজবার্ড বলে সম্বোধন করতাম মনে মনে। তখন তুমি ছোট ছিলে, তাই নিজেকে সামলিয়েছি। অনেক চেষ্টা করছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। চোখ বন্ধ করলে তুমি চোখে ভাসতে, চোখ খোলা রাখলে তোমার চেহারা ভেসে ওঠে, তাই অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এখন আর অপেক্ষা করতে পারছি না। অনেক দিন যাবৎ অপেক্ষা করছিলাম কবে তোমাকে মনের কথা বলবো। সবসময় তোমাকে না পেয়েই হারানোর ভয় পেতাম, তাই ভাবলাম আর আজ থেকে ভালো সময় আর হবে না তোমাকে নিজের মনে কথা বলার, কারণ পড়াশোনার জন্য বাইরে চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে তোমাকে নিজের মনের কথা জানিয়ে যাই। এই বলে রায়েদ থামলো, তারপর আবার বলতে লাগলো, ওহে আমার লিটল রোজবার্ড, তুমি কি আমার জীবনে সুঘ্রাণের কারণ হবে, যার জন্য আমার বাকিটা জীবন সুখের এবং সুন্দর হবে?
তুমি কি আমার প্রথম এবং শেষ ভালোবাসা হবে? কথা দিচ্ছি। তোমাকে পেয়ে গেলে কখনো তোমাকে অবহেলা করব না। সবাই বলেই মানুষ তার পছন্দের জিনিস পেয়ে গেলে সেটির মূল্য দিতে জানে না, কিন্তু তুমি তো আমার পছন্দের জিনিস না। তুমি আমার শ্বাস প্রশ্বাস। আমি সেই শুকনো মরুভূমি আর তুমি হলে বৃষ্টি। আমি হলাম আকাশ আর তুমি হলে বাদল। আমি হলাম পাহাড় আর তুমি হলে সেই পাহাড়ের বুকে থেকে ঝরে পড়া ঝর্ণা। তুমি আমার চাহিদা না যে আমি অন্য কিছুর সাহায্য বদল করে নেব। তুমি হলে আমার প্রয়োজন, যা ছাড়া আমার বাঁচতে কষ্ট হবে। বলো, একটু কি ভালোবাসার সুযোগ দিবে? আমাকে কি তোমাকে ভালোবাসার অধিকার দিবে? আমাকে কি মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে বাকিটা জীবন পার করার সুযোগ দিবে? বিয়ের পর তোমার সাথে মক্কায় গিয়ে হজ করার সুযোগ দিবে? মাঝরাতে উঠে তোমার সাথে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিবে? আশেপাশে সবাই অবাক হয়ে গেছে যে নাকি ভার্সিটির ক্রাশ এবং সেলিব্রিটি বয়। সে সবসময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, আর সেই ছেলেটি নিজের ভালোবাসার জন্য ভার্সিটির সবার সামনে হাঁটু ঘুরে বসে সেই মেয়েটিকে প্রপোজ করছে। তাও এইভাবে ভার্সিটিতে উপস্থিত সবাই জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকলো, ভাবি প্রস্তাবে রাজি হয়ে যাও। সবার মুখে একই কথা। ইহসান রায়দের মুখে ফুটে মুচকি হাসি এবং চোখে এক আকাশ সমান আশা। আর আনায়া ইফরা, তার চোখে ভয় এবং তাকে এতটা ভালোবাসে তাকে প্রত্যাখ্যান করার খানিকটা কষ্ট। আনায়া ইফরা নিজেকে দাতস্থ করে বলল, আমি আপনাকে কখনো এমন চোখে দেখিনি। সেদিন শুধু আপনি বিপদে পড়েছেন বলে আমি আপনাকে সাহায্য করেছি। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলেও আমি তাই করতাম। তাই যদি আপনি নিজেকে স্পেশাল ভেবে থাকেন তাহলে এটা আপনার ভুল ধারণা। আর আমি এসবের ভেতর নিজেকে জড়াতে চাই না। আর আমার মনে হয় না আমি কখনো আপনাকে এরকম কোনো ইঙ্গিত দিয়েছি যে আপনি এত বড় স্টেপ নেবেন। আপনার উচিত হয়নি সবার সামনে আমাকে ছোট করা। অন্তত আলাদাভাবে আমাকে জিজ্ঞেস করতে পারতেন। যাই হোক, আমি একটি কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাকে আমি এরকমভাবে কিছু মনে করি না, এবং আপনাকে নিয়ে এরকম কোনো চিন্তা ধারণা আমার মনে ছিল না, আর না আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই বলে আনায়া ইফরা সেখানে থেকে চলে এসেছিল। রায়াদের দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। তারপর 8 বছর তাদের দেখা হয়নি, কিন্তু আজ বর্তমান। আমি স্বপ্ন ডুব গিললাম, ভয় করছে যদি তখন ওনাকে প্রত্যাখ্যান করার কারণে আমাকে চাকরি না দেয়। কিন্তু ইফরার চিন্তাধারাকে ভুল প্রমাণিত করে। ইহসান রায়ের শিকারদার ইরফানের দিকে প্রফেশনাল দৃষ্টি দিয়ে শান্ত স্বরে বলল, কিন্তু ইফরার চিন্তাধারাকে ভুল প্রমাণিত করে ইহসান রায়ের সিকান্দার ইফরার দিকে প্রফেশনাল দৃষ্টি দিয়ে শান্ত স্বরে বলল, মিস আনায়া ইফরা, আমি আপনার ফাইল চেক করলাম, সবই ঠিক আছে, কিন্তু আপনার তো কোনো কাজের অভিজ্ঞতা নেই। রায় থামল। তার কথার ভঙ্গিতে প্রফেশনাল স্বর ছিল। মনে হচ্ছে সে ইফরাকে চেনেই না। ইফরা কিছুটা শান্ত অনুভব করলো সে খুব ভয় পেয়েছিল। রায়েদ আবার বলতে শুরু করলো, সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, জাস্ট ইউর ডিগ্রিজ, বাট হুইজ আনায়া ইফরা। ইফরা হকচকিয়ে গেল। এতদিনের রেডি করা উত্তরগুলো যেন মাথা থেকে উধাও হয়ে গেল। গলা শুকিয়ে আসছিল, তবু জোর করে বলল, আই এম হার্ড ওয়ার্কিং, আই লাইক চ্যালেঞ্জ, আর নতুন কিছু শিখতে ভালোবাসি। রায় এক চিলতে হাসলো, হয়তো কোনো পুরনো কিছু মনে পড়েছে। তারপর প্রফেশনাল করে বলল, ইন্টারেস্টিং, বাট হোয়াই ডু ইউ ওয়েন্ট টু জয়েন হেয়ার? এই কোম্পানির জন্য এত ইচ্ছা কেন? ইফরা স্বাভাবিক স্বরে বলল, বিকজ আই বিলিভ দিস প্লেস উইল ভ্যালু মাই স্কিল, স্যার। চোখ নামিয়ে নিল রায়েদ আর মনে মনে আওড়ালো, স্যার। তার কণ্ঠ আরও ঠান্ডা হলো। তারপর বলল, ইন দিস ফাইল্ড লয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ট্যালেন্ট। হাউ লয়াল ক্যান ইউ বি? ইফরাহ মনে হলো শব্দটা কানে বাজছে। লয়ালিটি? একদিন তো সেই রায়েদের সব ভালোবাসাকে অস্বীকার করেছিল। বুক ভারী হয়ে গেল, তবু মুখ শক্ত করে উত্তর দিল, অ্যাজ মাচ এজ নিডেড, স্যার। আই ডোন্ট গিভ আপ ইজিলি এনিমোর। রায় থমকে গেল। ভেতরে এক অদ্ভুত জ্বর, যা হয়তো সে নিজেই জানে। তারপর শেষ প্রশ্ন করল সে, হোয়াট ডু ইউ সি ইউর সেলফ ইন দ্য নেক্সট 5 years?
ইফরাহার বুক কেঁপে উঠল। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, এক অদ্ভুত চিনচিনে ব্যথা বুকে। কিন্তু সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ইন এ প্লেস হোয়ার মাই ওয়ার্ক উইল স্পিক লিডার দেন মাই ফার্স্ট। গটা নীরব হয়ে গেল। রায়েদ ফাইল বন্ধ করে বলল, দ্যাটস অল মিস ইফরা, ইউ মে লিভ। আমরা আপনাকে পরবর্তীতে কনফার্ম করব। ইফরা সায় দিল মাথা নাড়িয়ে, তারপর তার চেহারা থেকে উঠে দাঁড়ালো, তারপর ধন্যবাদ জানাই স্থান ত্যাগ করলো। ইফরা যেতে না যেতে রায়ের চোখ বন্ধ করে নিল, ভারী ভারী নিঃশ্বাস নিতে লাগলো। সেই আগের অনুভূতি, সেই আগের স্মৃতি। রায়েদের বুক ভারী হয়ে উঠেছে, চোখে পানি জমে গেছে। 8 বছর পর সে তার ভালোবাসার মানুষটিকে দেখেছে, তার কাছে কথা বলেছে, তার কণ্ঠ শুনতে পেয়েছে, তার চোখে চোখ রাখতে পেরেছে। রায়ের দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, তারপর একা একা বিড়বিড় করে বলল, তুমি নিজ থেকে আমার কাছে হেঁটে এসেছো লিটল রোজবার্ড। এখন আর তোমাকে জুড়ে যেতে দেব না। আমার ভালোবাসা শুনেছ কিন্তু অনুভব করনি। আমার ভালোবাসার পসেসিভনেস দেখোনি। আমি তোমাকে পেতে কত দূর পর্যন্ত দিতে পারি তার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার রোজবার্ড। তুমি নিজ থেকে আমাকে প্রপোজ করবে, নিজ মুখে বলবা তুমি আমাকে ভালোবাসো, আর সেই দিন আমি নিজে থেকে সব থেকে ভাগ্যবান ব্যক্তি মনে করবে এই পৃথিবীর। সেই দিন আমি নিজেকে সার্থক মনে করব, সব কিছু উজাড় করে তোমার হয়ে যাব। জাহান নামে যাক আমার মেলিগো, আই এম অনলি ইউর লিটল রোজবার্ড, আই এম অনলি বিলং টু ইউ। রায়েত তার ফোন বের করে তার ম্যানেজারকে কল করে তার ডেস্কে ডাকে বলল, রবিন আসলো রায়েদের কেবিনে। তারপর বলল, জি স্যার বলুন। রায়েদ আদেশের স্বরে বলল, কিছুক্ষণ আগে যে মেয়েটি ইন্টারভিউ দিয়ে গিয়েছে আনায়া ইফরাহা, তাকে আমার পার্সোনাল পিএ বানিয়ে দাও এবং তার জব পার্মানেন্ট করে দাও এবং তাকে কনফার্ম করে দাও যাতে কাল থেকেই জয়েন করে। আর যদি বলে যে মাসের শুরু হলে জয়েন করবে, তাহলে তাকে জানিয়ে দাও যদি চাকরি করতে চায় তাহলে যাতে এখন থেকেই জয়েন করে। আমি লেট কর্মচারী পছন্দ করি না। আর হ্যাঁ, তার ডেস্ক একদম আমার কেবিনের সামনাসামনি রাখবে যাতে আমি তাকে ভালো করে দেখতে পারি, মানে সে কাজ ঠিক মতো করছি কিনা সেটাই আর কি। রবিন শুধু মাথা নাড়ল, তারপর স্যারের অনুমতি নিয়ে রুম ত্যাগ করলো। সে মনে মনে বলল, আগে তো অনেক কর্মচারী নিয়োগ হয়েছে, কিন্তু স্যার কখনো কারোর জন্য এতটা ভাবেনি। তাহলে এই মেয়ের জন্য কেন? অবশ্যই এই মেয়ে খুব স্পেশাল। অন্যদিকে ইফরাহ বাড়িতে ফিরল। পুরোটা রাস্তা সে এতক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছিল। সে বাড়িতে প্রবেশ করে সোজা তার রুমে চলে গেল। রুমে গিয়ে হিজাব খুলে বিছানায় বসে পড়ল। চলে গেল অতীতের ভাবনায়। অতীত ইফরা যেদিন রায়াদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, সেদিন সে ইউনিভার্সিটি থেকে সোজা তার বাড়িতে এসে পড়েছিল। তার রুমে ঢুকে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। তার শরীর ঘেমে আছে, বুকে কেমন জানি এক অদ্ভুত কষ্ট। কিন্তু তার কেন খারাপ লাগছে? তার তো কোনো অনুভূতি নেই। তার শুধু খারাপ লাগছে রায়েতকে সবার সামনে প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু এই অনুভূতি ভালোবাসার নয়, বরং দয়া সহানুভূতি। কিন্তু এসব দিয়ে যে ভালোবাসা হয় না, ভালোবাসা এক অনুভূতি। সেই অনুভূতি হতে ইফরা অজানা, তাই সে ভালোবাসার সংজ্ঞা দিতে পারছে না। সে তো এইটাও জানে না ভালোবাসার কোনো সংজ্ঞা আদৌ আছে কিনা। তাহলে কি করে সে অন্য একজনের জীবনে প্রবেশ করবে? তার যে কোনো অধিকার নেই কারোর সত্যিকারের ভালোবাসা অনুভূতি নিয়ে খেলা, কারোর সত্যিকারের ভালোবাসা পেয়ে তাকে বদলে দেওয়া আর সহানুভূতি দেওয়া। যখন অপর পাশের মানুষটি জানতে পারবে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে, সেই মানুষটি শুধু তাকে দয়া করেছে, তখন সেই মানুষটি খুব কষ্ট পাবে, তিলে তিলে শেষ হয়ে যাবে। তার থেকে ভালো তাকে সেই অন্ধকার ছেড়ে নিয়ে যাওয়া, সে অন্ধকারের পথের দিকে এগোনোর তাকে বাধা দেওয়া। এখন হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু তারপর নিজেকে মানিয়ে নিতে পারবে। কিন্তু অন্ধকারের দিকে চলে গেলে, সেখানে গিয়ে যদি সে কষ্ট পায়, তখন সেখান থেকে বের করতে পারবে না। তাই ইফরা তাকে প্রত্যাখ্যান করেছে। তার যে অনেক স্বপ্ন, তার যে নিজের স্বপ্নের জন্য কাউকে মিথ্যা আশা দিতে পারবে না, কাউকে অপশন হিসেবে বেঁচে রাখতে পারবে না। আর সেজন্যই ইফরা রায়েদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং এতে তার কোনো আক্ষেপ নেই। যদি সে রায়েদকে মিথ্যে আশ্বাস দিত এবং তারপর সে কষ্ট পেত, তাহলে তার আক্ষেপ থাকতো। ইফরা অতীতের ভাবনার ছেদ ঘটে তার মায়ের কণ্ঠ শুনে। আয়েশা বেগম ইফরার মা পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং তার বাবা জহিরুল হক একজন কলেজের সিনিয়র প্রফেসর। ইফরা একমাত্র মেয়ে, তার যে অনেক দায়িত্ব বাবা মার প্রতি। তার যে কোনো ভাই নেই, সেই তার পরিবারের একমাত্র আশা। সে চাকরি না করলে চলে, তার বাবা মার সরকারি চাকরি। কিন্তু ইফরা নিজ দায়িত্বে তার বাবা মার জন্য কিছু করতে চায়।
তাই তো আজ পর্যন্ত কোনো ভালোবাসা নামক জিনিসে জড়ায়নি। আয়েশা বেগম ইফরার রুমে এসে বলল, মা ইফরা, এই যে ফিওন এসে দিয়ে গেল, মনে হয় তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা, চাকরি করা কি খুব জরুরি রে মা? আমি তোর বাবা দুজনেই তো কামাই। আমি বলছি না যে তুই কখনোই চাকরি করিস না, শুধু এটুকু বলছে যে এখন পড়ালেখা শেষ করে দে, তারপর চাকরি করিস। ইফরা মুচকি এসে তার মার হাত থেকে লেটার নিয়ে খুলতে খুলতে বলল, তুমি চিন্তা করো না মা, তোমার মেয়ে তোমার মতন সব সামলাবে। তুমি যেরকম সংসার এবং চাকরি দুটোই একসাথে সামলাও, ঠিক তেমনি আমি চাকরি এবং পড়ালেখা একসাথে সামলাবো। আয়েশা বেগম মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে রুম ত্যাগ করলেন। ইফরা অ্যাপয়েন্টমেন্ট লেটার খুলে দেখলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার টু Mrs. Anaya Ifra, we are pleased to offer you the opportunity to join ERAC as the personal assistant PA to Mr. Ehsan Raed Sikandar, CEO. You are requested to report and formally join your duties tomorrow. We talk tomorrow to working with you and wish you success in your role. হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ERAC। নিয়োগপত্র প্রকাশ। মিস আনায়া ইফরা, আমরা আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আপনাকে ERAC-তে মিস্টার এহসান রায়েদ সিকান্দার, CEO এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA পদে যোগদানের সুযোগ প্রদান করা হয়েছে। আপনাকে আগামীকাল অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। আমরা আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি এবং আপনার নতুন পদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। বিনীত, মানব সম্পদ বিভাগ। আজ ইফরার প্রথম দিন অফিসে। তার খুব ভয় হচ্ছে, কারণ তার না কাছে আছে কোনো অভিজ্ঞতা আর না আছে কোনো চেনা মানুষ। কিন্তু তার থেকে বেশি ভয় যে মানুষটিকে সে চেনে তাকে নিয়ে। ইফরা বেশি কিছু ভাবলো না, সে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। সে চায় না তার প্রথম দিনেই লেট হোক। ইফরা একটি আকাশি রঙের জামা বের করলো, তারপর জামা পরতে যাবে। সেই সময় তার মনে হলো সে অফিসে যাচ্ছে, স্কুলে না। নিজের এমন কথাই নিজেই হেসে উঠলো। তারপর লাল রঙের একটি জামা বের করলো, কিন্তু লাল রঙের জামা বের করে থমকে গেল। মনে পড়ে গেল অতীতের স্মৃতি, তার জন্য করা কোনো পুরুষের পাগলামি। ইফরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তার যে কিছুই করার নেই, তাই লাল রঙের জামাটাও রেখে দেয়। তারপর সাদা রঙের একটা 3 পিস বের করলো, তার সাথে সাদা রঙের হিজাব। ইফরা রেডি হয়ে খাবার খেয়ে তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মাস্টার্সে ক্লাস রেগুলার না করলেও চলবে, শুধু নোটগুলো কালেক্ট করবে এবং পরীক্ষাগুলো দিবে। ইফরা অফিসের উদ্দেশ্যে চলে গেল। খুব সাধারণ মেয়ে সে। তার আর বাড়ি থেকে অফিসের রাস্তার দূরত্ব 1 ঘন্টা। ইফরা রিক্সা দিয়ে বাস স্টেশন যাবে এবং তারপর বাস দিয়ে তার অফিসে। রায়েত তার কেবিনে বসে আছে, মনে তার অদ্ভুত চঞ্চলতা। নিজের ভালোবাসার মানুষকে দেখার চঞ্চলতা, নিজের ভালোবাসার মানুষের মধুর কণ্ঠ শোনার আকাঙ্ক্ষা। রায়েত বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে এবং দেখছে কখন সময় হবে। অফিস 9টা থেকে শুরু, আর এখন 8:40 বাজে। হয়তো সময় হয়ে গেছে তার লিটল রোজবাদের আসার। সময় হয়ে গেছে। রায়েত তার অফিসিয়াল ভঙ্গিতে ফিরল, যাতে ইফরা বুঝতে না পারে যে সে তার জন্য অপেক্ষা করছিল। ঠিক 8:50 ইফরা অফিসে আসলো। এই অফিস তার 4 তলা এবং সম্পূর্ণ অফিসের CEO রায়েত। আর ইফরার অফিস 4 তলাতে। সে লিফটে উঠে তার ফ্লোরে চলে গেল। ফ্লোর ঢুকতে রবিন তাকে অভ্যর্থনা জানালো। ভদ্র কণ্ঠে পরিচয় দিয়ে বলল, তুমি নিশ্চয়ই মিস ইফরা, আমি রবিন, মিস্টার এহসান রায়েদ সিকান্দারের ম্যানেজার। এসো, তোমার কাজগুলো বুঝিয়ে দিচ্ছে। তারপর বলল, আজ থেকে আপনি সরাসরি মিস্টার এহসান রায়েদ সিকান্দারের ফি হিসেবে কাজ করবেন। ইফরা ভেতরে ভেতরে অস্থির হয়ে বসেছিল, যেন নতুন জীবনের দরজা খুলে যাচ্ছে। রবিন ফাইল হাতে নিয়ে ধীর গলায় বুঝিয়ে দিতে লাগলো, তোমার দায়িত্ব হবে স্যারের সময়সূচি ঠিক রাখা, কোন মিটিং কখন কোথায়, সবটা আগে থেকে ক্যালেন্ডারে ম্যানেজ করতে হবে। প্রতিদিন সকালে স্যারের কাজের অগ্রাধিকার তালিকা তৈরি করে দিতে হবে। ফাইল, কাগজপত্র, ডকুমেন্ট সব সময় ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে, যাতে স্যার প্রয়োজনে হাত বাড়িয়েই পায়। স্যারের ইমেল আর কল ম্যানেজ করাটাও তোমার কাজের অংশ। অনেক সময় বাইরের মিটিং থাকলে আগে থেকে গাড়ির ব্যবস্থা করতে হবে। প্রেজেন্টেশনের
স্লাইডস বা রিপোর্ট চেক করে দিতে হবে। স্যার কাজের ফাঁকে কফি পছন্দ করেন, সেটাও তুমি দেখবে। তবে মনে রেখো, তোমার আসল কাজ শুধু কফি দেওয়া নয়, বরং তার চারপাশে পুরো কাজের পরিবেশটা গুছিয়ে রাখা। ইফরা মাথা নাড়ল। রবিন ইফরাকে তার ডেস্ক দেখিয়ে দিল। ইফরার ডেস্ক ছিল একদম রায়াদের কেবিনের সামনাসামনি। কেবিনটা কাছে ঘেরা, চকচকে গ্লাসে দেয়াল পুরোটা ঘিরে রেখেছে। ভেতর থেকে বস সহজে বাইরের প্রতিটি নড়াছড়া দেখতে পারেন, কে আসছে কে যাচ্ছে, কার মুখে কেমন ভাব, সব। কিন্তু বাইরের কারো পক্ষেই কেবিনের ভেতরটা দেখা সম্ভব নয়। গ্লাসটা ওয়ান ওয়ে মিররের মতো বানানো। রবিন ইফরাকে বলল, কাজ শুরু করার আগে যাতে বসের সাথে দেখা করে নেয়। ইফরা মাথা নাড়ল। সে স্বাভাবিক ভঙ্গিতে নিজেকে প্রস্তুত করলো স্যারের টেবিলে যাওয়ার জন্য, কারণ সে চায় বিষয়গুলো প্রফেশনাল থাকুক। ইফরা রায়াদের কেবিনে নক করে জিজ্ঞেস করলো, মে আই কামিং স্যার? ভেতর থেকে এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ইয়েস কামিং। ইফরা ভিতরে ঢুকে গেল। রায়ের তার মুখের সামনে ফোন রেখে ফোন স্ক্রল করছিল। মনে হচ্ছে তার সামনে যে কেউ আছে সেটা সে উপলব্ধি করতে পারছে না। ইফরা বিরক্তির বোধ করলে এভাবে দাঁড়িয়ে থাকতে। সে মনে মনে ভাবলো, লোকটি না তার দিকে তাকাচ্ছে আর না কিছু বলছে, অথচ ইফরা জানেই না যে রায় তার ফোনে মুখ সামনে রেখে ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে তাকেই দেখছে। রায়েত বুঝতে পারলো তার পিচ্ছি বিরক্ত বোধ করছে। রায়েত মনে মনে বলল, অ্যাটিটিউড কমেনি, বরং বয়সের সাথে বেড়েছে। কিন্তু আজ লিটল রোজবার্ডের শুভ্রফরীর রূপে এসেছে। রায়েত নিজের ফোন অফ করে টেবিলের উপর রাখলো। তারপর ইফরার দিকে তাকিয়ে শান্ত এবং প্রফেশনাল স্বরে বলল, আজ তোমার প্রথম দিন এবং তুমি সময় মতন এসেছো। ইটস ইমপ্রেসিভ। আই অ্যাপ্রিসিয়েট দিস। কিন্তু আমি আশা করছি তুমি সবসময় এমন অ্যাটেনটিভ থাকবে। আর আমি কাজে অবহেলা করা পছন্দ করি না। আর ভেবো না তুমি নতুন বলে তোমাকে ছাড় দেব। তাই যাই করবে সাবধানে করবে। আর হ্যাঁ, অফিসের কারোর সাথে বেশি বন্ধুত্ব করবে না, বিশেষ করে ছেলেদের সাথে। বেশিরভাগ সময় মানুষ নিজের স্বার্থ বোঝে। তারা ভাবে কি করে একজনকে পিছনে ফেলে তার সামনে যাওয়া যায়। আর যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় তাহলে রবিনকে নিজের বড় ভাই মনে করে জিজ্ঞেস করবে। আর হ্যাঁ, এখন যাও আর আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসো। আর রবিন তোমাকে আমার টাইম টেবিলে শিডিউল দিয়ে দিবে। ইফরা শুধু পুতুলের ন্যায় মাথা নাড়ল এবং রায়াদের অনুমতি নিয়ে তার কেবিন ত্যাগ করল। ইফরা কেবিন ত্যাগ করতে না করতে রায়াদ অসহায় এবং আফসোসের স্বরে বলল, আই এম সো সরি লিটল রোজবার্ড। আমার একদম ভালো লাগছে না তোমাকে দিয়ে এভাবে কাজ করানোর। যদি কাজগুলা তুমি ভালোবেসে আমার জন্য করতে তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এখন তুমি এইসব নিজের দায়িত্ব হিসেবে করছো, তাই আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, যখন তোমাকে নিজের করে নেব তখন এইসব কিছু করতে আদেশ করব না। কিন্তু হ্যাঁ, যদি তুমি ভালোবেসে আমার জন্য কিছু করো তাহলে আমি খুব খুশি হব। এইসব বলে রায়াত এক দীর্ঘশ্বাস ফেলল। 8টা বছর তো কম না কথা না। আর বিষয়টি এমন না যে সে তাকে 8 বছর ধরে ভালোবাসছে, বরং 8 বছর আগে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলে সেখান থেকে প্রত্যাখ্যান হয়। সে তো ইফরাকে ভালোবাসে 9 বছর ধরে, যখন ইফরা ক্লাস 9-এ পড়তো। রায়ে চলে গেল অতীতের ভাবনার অতীত। 2016 সাল, তারিখ ছিল 12 মাস ছিল জুন। রায়েদের জন্মদিন ছিল। রায়েদ একদম ঝাল খেতে পারে না। তার বন্ধুরা তাকে দিয়ে দিয়েছিল তার জন্মদিন, তাই তাকে একদম কড়া করে জাল করে ফুচকা খেতে হবে। রায়েদও রাজি হয়ে গেল, কারণ সে কখনো কোনো চ্যালেঞ্জ হারেনি। সে তার বন্ধুদের নিয়ে এক ফুচকা স্টোরে চলে গেল। তারপর তার বন্ধুরা জাল করে ফুচকা অর্ডার করলো। ফুচকার মশলাও জাল এবং টকেও জাল। রায়েদ এক ফুচকা তুলে মুখে দিল। মাথার ভেতর সুতোর, মুখে আগুন। চোখ বন্ধ করে সে বলল, এই এক্সট্রিম জাল। তার বন্ধুরা হেসে হেসে বলল, পানি খাবে না। রায়েদ মাথা নাড়ল। চ্যালেঞ্জের জন্য তার অহংকার এতটাই বড় যে পানি খেতে সে রাজি নয়। মুখ লাল হয়ে কপাল ঘেমে ভিজে গেছে। একটু জল চলে এলো। সে এক ফুচকা নিল, কিন্তু
খেতে তার খারাপ অবস্থা। ঠিক সে সময় এক পিচ্চি মেয়ে তার ব্যাগ থেকে পানির বোতল মামপট বের করে এগিয়ে দিল এবং নরম স্বরে বলল, ভাইয়া পানি খেয়ে নিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঝাল খেতে পারেন না। একদম এমন কাজ করবেন না যেটার জন্য নিজেকে কষ্ট পেতে হয়। এই নিন, আমি খেয়ে নিন। মেয়েলি কণ্ঠ শুনে রাত সামনের দিকে তাকিয়ে দেখলো লাল রঙের জামা পরিহিত একটি রূপসী কন্যা, মাথায় সুন্দর করে লাল রঙের হিজাব বাঁধা, গায়ের রং না খুব ফর্সা আর না কালো, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ। রায়ের যেন পর মুহূর্তেই তার ঝাল লাগার কথা ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে সে লাল জামা পরিহিত মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবার বলল, ভাইয়া এই নিন পানি খান, ঝাল কমবে। রায়েদের হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি সেই মেয়েটির হাত থেকে পানির বোতল নিয়ে এক ঢুকে এক বোতল পানি সম্পূর্ণ শেষ করে দিল। তার জাল কিছুটা কমেছে। তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলো, পিচ্ছি তোমার নাম কি? সেই মেয়েটি জবাবে বলল, আমার নাম না জানলেও চলবে, যাই হোক আমি আসছি ভাইয়া, আমার দেরি হচ্ছে। এই বলে সে তার পানির বোতলটি নিয়ে চলে গেল। রায়েদ এক দৃষ্টিতে তাকিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সেই মেয়েটিকে দেখা যাচ্ছে। তারপর মনে মনে বলল, লিটল রোজবার্ড। এই বলে নিজে মনে মনে হেসে উঠল। বর্তমান এইসব কথা মনে করে রায়েদের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। কি অদ্ভুত ভাগ্য তার! 2016 সালে নিজের জন্মদিনের দিন প্রথমবার দেখেছিল এবং প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিল, এবং 2019 সালে নিজের জন্মদিনের দিন প্রেমের প্রস্তাব দিয়ে রিজেক্ট হয়েছিল। আর এই দুইটি ঘটনা ঘটেছিল তার জন্মদিনের দিন। রায়েদের ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল তার নিজের ভাগ্যকে দেখে। ইফরা রায়েদের জন্য কফি তৈরি করেছিল যেভাবে ম্যানেজার বলে গেছে। পানি ঝালে ছিল আর ইফরা ছিল ভাবনায়। তার মাথায় ঘুরছে একটু আগে রায়েদের বলা কথাগুলো। অফিসের কারোর সাথে বেশি বন্ধুত্ব করবে না, বিশেষ করে ছেলেদের সাথে। যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় তাহলে রবিনকে নিজের বড় ভাই মনে করে জিজ্ঞেস করবে। একদম আগের রায়াদের কথা এগুলো। ইফরা চলে গেল অতীতের ভাবনায়। অতীত সেদিন যখন ইফরা রায়াতকে সাহায্য করেছিল, তারপর তার সাথে রায়াদের আর দেখা হয়নি। ইফরা তো রায়াদের কথা ভুলেই গিয়েছিল। কিন্তু একদিন ইফরা তার স্কুল শেষে বান্ধবীদের সাথে সেই ফুচকি স্টোরে গেল। সেদিন বৃহস্পতিবার ছিল, হাফ ডে ছিল স্কুলে, তাই সে বান্ধবীদের সাথে ফুচকা খেতে গিয়েছিল। দোকানে যেতে এসে দেখলো সেই ছেলেটি বসে কারোর জন্য অপেক্ষা করছে, যে ছেলেটিকে একদিন সে পানি দিয়েছিল। ইফরা বেশি পাত্তা দিল না। রায়েদ মূলত তার লিটল রোজ বার্ডের জন্য অপেক্ষা করছিল। আসলে সেই দিন এলফোর থেকে রায়েদ প্রতিদিন সেই সময় এসে এখানে অপেক্ষা করে তার লিটল বার্ড এর জন্য, যদি এক নজর তাকে দেখতে পারে। ইফরা ভিতরে ঢুকে এক পাশে টেবিলে বসলো। রায়েদ হঠাৎ তার পাশে ফিরে তাকাতেই থমকে গেল। তার লিটল রোজবার্ড পরেনি স্কুল ড্রেস, সাদা হিজাব, মুখ ঘেমে একাকার, কপাল থেকে ঘাম গড়িয়ে দাগ দিয়ে পড়ছে, চোখে মুখে ক্লান্তি সাফ স্পষ্ট। রায়েদের মনে হলো তার হার্ট ফেল করেছে, অথবা তার মনে হচ্ছে তার হৃদয় তার শরীরের অগোচরে চলে গেছে, যাকে এক কথায় বলে হৃদয়ের অগোচরে। রায়েদ ভাবলো তার কাছে যাবে, কিন্তু গেল না। সে দেখতে চাচ্ছিল তার লিটল রোজবার্ডে কি করে। অন্যদিকে ইফরা জাল জাল করে ফুচকা অর্ডার করলো, আর তার আবার ঝাল খুব প্রিয়। ফুচকা টেবিলে আসতে সে খেতে শুরু করলো। টকের মধ্যে ফুচকা ভিজে পুরো ফুচকা মুখের ভেতর ঢুকে নিল। ফুচকা মুখের ভেতর যেতে না যেতে সে চোখ বন্ধ করে দিল। তারপর ফুচকা খেতে লাগলো। তার চোখ বন্ধ দেখে বোঝা যাচ্ছে এটি তার প্রিয়। সে জালে ফুয়েছে, তারপরে ফুচকা খাচ্ছে। প্রথমে এক প্লেট ফুচকা খেলো, তারপর এক প্লেট চটপটি খেলো। তার মন চাচ্ছিল আরও এক প্লেট ফুচকা খেতে, কিন্তু বেশি ফুচকা খেলে পেট ব্যথা করবে এবং এর ফলে সে পড়তে পারবে না, তাই নিজের ইচ্ছাকে দমন করলো। অন্যদিকে রায় তার দিকে এক দৃষ্টিতে হা করে তাকিয়েছে। সে ভাবছে মেয়েটি এত ঝাল ঝাল 2 প্লেট কি করে খেলো। সে তো 1 প্লেট খেতে গেলেই তার অবস্থা নাজেহাল, আর তার থেকে কত ছোট পিচ্ছি একটা মেয়ে এত ঝাল খেয়ে ফেললো। ইফরা দেখলো সেই দিনে সেই ছেলেটি তার দিকে হা করে তাকিয়ে আছে। ইফরা তার ফুচকা এবং চটপটির বিল দিয়ে 1 বোতল পানি নিয়ে পানি খেতে খেতে সেই ছেলেটির সামনে এসে দাঁড়ালো এবং তুড়ি মেরে বলল, এই যে মিস্টার আকরা,
এইভাবে হা করে তাকিয়ে আছেন কেন? আমার খাবারে তো নজর লেগেছে তো, আর আমি যেটা খাচ্ছিলাম সেটা আপনি খেতেও পারতেন না, প্রচণ্ড ঝাল। তো এইভাবে তাকিয়ে থেকে আমার খাবারে নজর দিয়েন না। রাহেদের হুঁশ ফিরল, সে বুঝতে পারলো সে এতক্ষণ কি করছিল। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে বলল, পিচ্ছি মানুষ পিচ্ছিদের মতো থাকবে, এত বড় বড় কথা বলো কেন? আর আমার তো কোনো কাজ নেই যে তোমার খাবারে নজর দিবে। এসব খাবার কেউ খায় নাকি? যত সব অস্বাস্থ্যকর খাবার, তার উপর আবার জাল। আমি তো শুধু দেখছিলাম পিচ্ছি হয়ে কি করে এত জাল খেয়ে উঠলি। আর চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হলো না, এমনকি খাওয়ার মাঝখানে পানিও খেলে না। ইফরা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, শুনুন, আমার নাম পিচ্ছি না, আমার নাম আনায়া ইফরা। আর আমার খাওয়া নিয়ে আপনার না ভাবলেও চলবে, ধন্যবাদ। রাহেদ মুচকি হাসলো। সে অবশেষে তার লিটল রোজবার্ডের নাম জানতে পেরেছে। সে মনে মনে নামটা বলল, আনায়া ইফরা। তারপর বলল, আচ্ছা যাই হোক না কেন, তোমার নাম? শুনো পিচ্ছি, তুমি সেদিন আমাকে পানি দিয়ে সাহায্য করেছিলে, তার জন্য ধন্যবাদ। এবং আমার নাম মিস্টার আক্করানা, আমার নাম হলো এহসান রাহেদ সিকান্দার। আর হ্যাঁ, যেহেতু তুমি আমাকে সাহায্য করে আমার জীবনে ঢুকে পড়েছ, আমিও তোমাকে সাহায্য করে তোমার মনে ঢোকার তোমার জীবনে এসে তোমাকে সবসময় সাহায্য করবো। ইফরা কি বলবে বুঝতে পারলো না। সে ভাবলো হয়তো লোকটি আসলে তাকে সাহায্য করতেছে, এবং সে আরও ভাবলো যে তার কোনো সমস্যা হয় না, তাই এখন কথা বাড়ালো না। সে শুধু মাথা নাড়ায়, তারপর সেখান থেকে জানাবার জন্য ফা বাড়ায়। ঠিক তখনই রায়েত বলল, শোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে এখানে এসেছো, ফুচকা খেয়েছো, ভালো কথা, কিন্তু ছেলেদের সাথে ভুলেও বন্ধুত্ব করবে না। ছেলেরা যে বড়ই খারাপ, তোমার সরলতার সুযোগ নেবে। এই জগতে কেউই কারো ভালো চায় না। কে কি করে কাউকে ক্ষতি করবে তার আগে যাবে সে কিভাবে, তাই বুঝে শুনে কাজ করবে। ইফরা থমকালো, তারপর রায়েদের দিকে সম্মানময় দৃষ্টি নিয়ে তাকালো, তারপর মাথা নাড়িয়ে আবার সামনের দিকে যেতে লাগলো। রায়েদ মুচকি আসলো, তারপর ইফরা ফাঁস দিয়ে একটি গানের লাইন গেতে যেতে লাগলো। মায়াবী সখী কি মায়া, যেন গধুলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। ইফরা অবাক হয়ে গেল, এই গান কেন ঘেলে। তারপর আবার বলল, যাই হোক আমার কি, কিন্তু ওনার গানের কণ্ঠ সুন্দর। ইফরা তার পথের দিকে যেতে লাগলো, আর রায়েন দাঁড়িয়ে তার লিটল রোজ বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত তাকে দেখা গেল। তারপর আবার আনমনে গিয়ে উঠল, জানি তুমি আছো একা, তবে কেন ভালো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। ইফরা অতীত থেকে ফিরে এলো যখন পানি গরম হয়ে পড়তে লাগলো। তাড়াতাড়ি করে গ্যাস অফ করে কফি বানিয়ে রায়েদের কেবিনে দিয়ে এলো। তখন অবশ্য রায়েদ কেবিনে ছিল না, হয়তো না ওয়াশরুমে। ইফরা হাফ ছাড়লো, তারপর নিজের ডেস্কে এসে বসলো। ইফরা রবিনের কথা মতন কাজ করছেন। কাজ নতুন হলেও তার জন্য সমস্যা হচ্ছে না, কারণ ফাইলগুলো ইংরেজিতে এবং কিছু আছে বাংলাতে, যা তাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আর অন্যদিকে রায়েদ তার কেবিনের গ্লাস দিয়ে কাজের ফাঁকে ফাঁকে ইফরাকে দেখছে। তার মনে মনে বলছে, মানুষ তো বলে সময়ের সাথে সাথে পছন্দ বদলে যায়, কিন্তু আমি যে তোমাকে বদলাতে পারছি না লিটল রোজবার্ড। আমি যে তোমাতে আসক্ত, যতই নিজেকে বলি আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তুমি তো আমার হৃদয়ের অগোচরে, যা মনের গভীরে লুকোনো, প্রকাশ পায় না, তবু হৃদয়ে রয়ে যায় চুপচাপ। তারপর রায়েত তার কেবিনের রেস্ট রুমে যায় এবং গিটার হাতে নিয়ে গাইতে শুরু করে, সাম্বালকে রাখা হু ফুল মেরা তু, मेरी शायरी में जरूर रहा तू, जो अनखुन में फेरिसी दुनिया बसाई हूँ, दुनिया भी था तू, हूँ लंबा भी था तू, हन लगते हैं मुझको ये किसके साथे दे। এই লাইন সে থেমে গেল, চোখ বন্ধ ছিল। কল্পনাতে ছিল তার লিটল রোজবার্ডের সাথে আগের স্মৃতি। চোখ খুলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। কথায় আছে, যে পুরুষ তার শখের নারীর জন্য কাঁদে সেই নারী অনেক ভাগ্যবতী। এরকম ভাগ্য কয়েকজনই বা পায়।
আজকাল যে এক নারীতে আসক্ত পুরুষ পাওয়া খুবই বিরল। রায় তার চোখের পানি মুছে ফেলল, তারপর বলল, অনেক হয়েছে লুকোচুরি, অনেক হয়েছে আমার থেকে দূরে থাকা। এখন তোমাকে যেভাবেই হোক নিজের করে ছাড়বো। এত দুর্বল না আমার ভালোবাসা। আমি ওসব নায়ক না যে তোমাকে যেতে দিব। তুমি আমার জীবন, তুমি আমার শ্বাস প্রশ্বাস। আমি মরুভূমির ন্যায় শুকিয়ে আছি। আমার বৃষ্টি বানিয়ে তোমাকে আমার করব। আমার হৃদয়ে কোনো সুঘ্রাণ নেই। তুমি আমার সেই লিটল রোজবাড যে সুঘ্রাণ ছড়াবে। তোমাকে তো আমি নিজের করবই, নয় ভালোবেসে আপন করে, আর না হয় জোর করে। ইফরা তার কাজ করছে। হঠাৎ ফোনে অ্যালার্ম বেজে উঠল। আসলে সে অ্যালার্ম দিয়ে রেখেছিল কখন রায়াদের কেবিনে গিয়ে ফাইল বা কপি দিতে হবে। কারণ সে যদি সেই সময় না দেখে তাহলে তার কাজ ভুল হবে, আর সে চায় না কেউ তার কাজে ভুল ধরতে পারে। সে ফোনের অ্যালার্ম অফ করে টেবিলের উপর থেকে ফাইলগুলো হাতে নিল। এখন ফাইল দেওয়ার সময়। ফাইলগুলো নিয়ে রায়াদের কেবিনের উদ্দেশ্য রওনা দিল। দরজা নক করতেই ভিতর থেকে আওয়াজ এলো, কামিং। ইফরা ভিতরে প্রবেশ করল, তারপর বলল, স্যার, ফাইলগুলো রেডি। তারপর সে ফাইলগুলো টেবিলের উপর রাখলো। রায়েদ একবার টেবিলের উপর রাখা ফাইলগুলোর দিকে তাকালো এবং আরেকবার ইফরার দিকে তাকালো। তারপর ফাইলগুলো একটি একটি করে হাতে নিয়ে চেক করতে লাগলো। দেখলো কাজগুলো ভালোভাবেই করেছে। তারপর বলল, তুমি খুব ভালো করে কাজ সম্পন্ন করেছো, তাও আবার প্রথম দিনে। ইটস রিয়েলি ইমপ্রেসিভ। যাই হোক, 5:30 বেজে গেছে, তুমি এখন আসতে পারো। রাত করার প্রয়োজন নেই। আর হ্যাঁ, কাল সময় মতোই আসবে আশা করছি। ইফরা মাথা নাড়ল এবং বলল, ওকে স্যার, তাহলে আমি আসছি। গুড ইভিনিং। এই বলে ইফরা রুম ত্যাগ করলো, আর রায়েদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুচকি এসে মনে মনে বলল, বাহ, আমার পিচ্ছু তো সেই বড় হয়ে গেছে, এখন স্যার বলে ডাকে। আগে তো মিস্টার আক্করা ছাড়া কিছুই বলতো না, এখন আবার স্যার। আর কিছুদিন পর বলবে জামাই, এবং তারপরও বলবে বাবুর আব্বু। ইস, কি সুন্দর! আমার তো এইসব ভাবতে ইচ্ছে করছে নাগিন ডান্স দিই। রায়েদ নিজের কথায় নিজেই আবার হেসে উঠলে। আসলে সে পাগল হয়ে গেছে তার লিটল রোজবার্ডের জন্য। সে তার সিকিউরিটিকে কল করে বলল, এখন অফিস থেকে যে মেয়েটি বের হয়েছে তাকে ফলো করতে এবং দেখতে এসে ঠিক মতো বাড়ি পৌঁছায় কিনা। রায়ের তার লিটল রোজবার্ডকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। অন্যদিকে ইফরা সন্ধ্যার মধ্যে বাড়িতে এসে পড়েছে। তার মা বাবার সাথে দেখা করে রুমে চলে আসলো। রুমে এসে আগে গোসল করে তারপর বিছানায় গা এলিয়ে দিল। আজ তার সারাদিন নামাজ পড়া হয়নি। আজকের তো প্রথম দিন ছিল, তাই সে ঠিক বুঝতে পারেনি এরকম কোনো জায়গা আছে নাকি অফিসে নামাজ পড়ার। কিন্তু তার এক মেয়ে কলিগের মাধ্যমে জানতে পারেছে। সে ভেবেছে কাল থেকে নামাজ পড়বে। ইফরা একজনের সাথে আজ ভাব হয়েছে। আসলে ইফরা একদম ইন্ট্রোভার্ট মেয়ে। তারপরও আজ প্রথম দিনে যে একটি মেয়ে বন্ধু বানিয়ে নেবে সেটি তার জন্য অনেক। অবশেষে নতুন বান্ধবী হয়েছে। আবার এই এক্সট্রোভার্ট, প্রচণ্ড কথা বলে। তার নাম ঈশা। এই তো আজই দেখা হয়েছে, আর আজকে ইফরাকে সব ফেটের কথা বলে দিয়েছে। অফিসের কে ভালো, অফিসের কে খারাপ, কার বাড়ি কোথায়, তোমার 14 গোষ্ঠী কে আছে, আর 14 গোষ্ঠীকে ভালো কে খারাপ সব ইফরা ভাবছে। একটি মানুষ এত কথা বলে কি করে? ইফরা নিজের ফোন নিল, তারপর গ্যালারিতে ঢুকে একটি ছবি বের করলো। সে নিজেও জানে না কেন সে এখন এই ছবি ফোনে রেখেছে, কিন্তু বিগত 8 বছরে সে অনেকবার এই ছবি দেখেছে। যখনই তার মন খারাপ হতো তখন এই ছবি দেখতো এবং এক নিমেষে তার মন ভালো হয়ে যেত। এই ছবিটি আর কারো নয়, বরং রায়াদের। ইফরা চলে গেল অতীতের ভাবনায়। অতীত ইফরা যখন ক্লাস 10-এ পড়তো, তাদের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। ইফরা নাটকে অংশগ্রহণ করেছিল, কিন্তু সমস্যা ছিল নাটকে যে দাদির অভিনয় করবে সে এখনো আসেনি, এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে না। ইফরা তো যায় অবস্থা। এখন কি করবে সে বুঝতে পারছে না। সেই স্কুলের পিছনের পুকুর ঘাটে বসে কান্না করছে, কারণ ঘণ্টাখানেক পর তাদের নাটক শুরু হবে। কিন্তু একজন অনুপস্থিত এবং এই ক্যারেক্টার ছাড়া নাটক হবেই না। অন্যদিকে রায় তার বন্ধুদের নিয়ে ইফরা স্কুলে আসছিল। সে জানতে পেরেছিল আজ স্কুলে অনুষ্ঠান হবে, তাই এখানে এসেছে যদি তার লিটল রোজবার্ডকে দেখতে পায়। রায় যখন পুকুর পাড়ের সামনে দিয়ে আসছিল তখন দেখতে পেল পুকুর পাড়ে লাল রঙের শাড়ি পরিহিত কোনো রমণী বসে কাঁদছে। রায়দের বুক ধক করে উঠল, কারণ তার
চিনতে অসুবিধা হলো না যে এই রমণী তার লিটল রোজবার্ড। রায়েদ আর দেরি না করে ইফরার কাছে দৌড়ে গেল। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে ব্যস্ত কণ্ঠে বলল, এই পিচ্ছি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? শুধু একবার বলো আমাকে, দেখো আমি কিভাবে তাকে শাস্তি দিই। তারপরেও প্লিজ এইভাবে কেঁদো না, আমায় বলো, আমি সব ঠিক করে দিব। তো বলো না পিচ্ছি। ইফরা তখন হাঁটুতে হাত রেখে মুখ গুজে কাঁদছিল। পুরুষালী কণ্ঠ শুনে মাথা উঁচু করে রায়েতকে দেখলো। রায়েত তখন দেখলো তার লিটল রোজবার্ড কাজল আঁকা চোখ থেকে পানি ঘুরিয়ে পড়ছে। কাজল লেপটে গেছে, কিন্তু এই চেহারাও যেন এক অদ্ভুত নেশা, মায়া। রায়েত শান্ত স্বরে বলল, কি হয়েছে পিচ্ছি, ভেবে কাঁদছিলে কেন? আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। ইফরা রাগান্বিত কণ্ঠে বলল, আপনি কিছু ঠিক করবেন? নিজে তো এক আক করা, আপনি কি এখন আমার জন্য দাদি সাজবেন? রায়েত অবাক হলো, তার মাথায় কিছুই ঢুকলো না। সে আশ্চর্য কণ্ঠে নিয়ে বলল, কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইফরা কান্না করতে করতে বলল, আপনি তো বুঝতে যাবেন কেন? কম ফাতে কি আপনাকে আক করা বলি? আমার আজ স্কুলের অনুষ্ঠানে নাটকে অংশগ্রহণ করার কথা, কিন্তু নাটক করে একজন সদস্য আসেনি, যে কিনা দাদিমার অভিনয় করত। আর এই নাটকে দাদিমার অভিনয় অনেক বেশি প্রয়োজন, কিন্তু সে এখনো আসেনি। আর ঘণ্টাখানেকের ভেতর আমাদের নাটকের নাম অ্যানাউন্সমেন্ট করবে। আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। এই বলে আবার কাঁদতে লাগলো। রায়েত এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শুনছিল। সে তো ভেবেছিল হয়তো কেউ খারাপ কিছু করেছে, কিন্তু এ কান্নার কারো জানতে পেরে সে কিছুটা নিশ্চিত হলো। কিন্তু এখানে নিশ্চিত হওয়ারও কোনো বিষয় নেই। আসলেই তো এখন নাটক কি করে করবে। রায়েত কিছুক্ষণ ভেবে তারপর বলল, আমি দাদিমার অভিনয় করব। ইফরা রায়েত কথায় তার দিকে হা করে তাকিয়ে রইল। রায়েত তা দেখে বলল, আর করে তাকিয়ে আছো কেন? আক করা আমার নাম, তার মানে আমি করে তাকিয়ে থাকবো? তুমি না। ইফরা কিছুটা লজ্জা পেল, তারপর বলল, কিন্তু আপনি কি করে করবেন? আর আপনি কত লম্বা, গুজো হয়ে থাকতে গেলে আপনার পিঠ ব্যথা করবে। আর আপনার কণ্ঠ দাদিমার মতো নয়, বরং দাদার মতো শোনা যাবে। রায়েত হেসে উঠল, তারপর বলল, চিন্তা করো না, আমি না হয় তোমার জন্য কিছু গুজো হয়ে থাকবো। আর রইল বাকি কণ্ঠের কথা, সেটা হয় একটু পরিবর্তন করে বলার চেষ্টা করব। এখন আর বেশি দেরি না করে আমাকে ডায়লগগুলো বলো, আমাকে তৈরি হতে হবে আবার। ইফরা দেখলো আসলে আর কোনো উপায় নেই, তাই দেরি না করে রায়েতকে সব ডায়লগ বলে দিল। রায়েত মনোযোগ দিয়ে শুনছিল। আগে তার এক বন্ধুকে বলেছে প্রয়োজনীয় সকল জিনিস তাড়াতাড়ি যাতে নিয়ে আসে। তার বন্ধুরা মিলে সব জিনিস হাজির করলো, সাদা শাড়ি, সাদা কালো লম্বা চুল, ভর দিয়ে হাঁটার জন্য লাঠি, চশমা, পান, আরও অনেক কিছু। তারপর রায়েত এইসব নিয়ে একখানি রুমে চলে গেল। তার বন্ধুরা তো একদম অবাক। ভার্সিটির টপার এবং চুপচাপ ছেলে একটি পিচ্ছি মেয়ের জন্য আজ মহিলা সাজছে, ভাবা যায়? আসলে পুরুষ মানুষ ভালোবাসলে তার শখের নারীর জন্য সব কিছু করতে পারে। রায়েত রেডি হয়ে বাইরে বের হলো। তাকে দেখে তার বন্ধুরা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কেউ কেউ তো হাসতে হাসতে কেঁদে ফেলেছে। আর ইফরা তো শব্দ করে হেসে যাচ্ছে। যে লোককে কিছুক্ষণ আগেও অনেক হ্যান্ডসাম লাগছিল, এখন তাকে মহিলা লাগছে। রায়েত তার বন্ধুদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু কে শুনে কার কথা? তারা এখনো পাগলের মতো হাসছে। রায়েতের দৃষ্টি গেল ইফরার দিকে, দেখলো ইফরাও হাসছে। রায়েত বিরক্ত হয়ে বলল, যার জন্য করি চুরি সেই বলেছ ঠুক্কো, যার জন্য বেরি সাজি সেই হাসতে হাসতে শেষ। এই ভালোবাসার জন্য যে আর কত কি করতে হবে আল্লাহ জানে। ইফরা নিজের হাসি থামিয়ে রায়েদের কাছে এসে বলল, দাদিমা, আই এম ইউর বিগ ফ্যান, ওয়ান সেলফি প্লিজ প্লিজ। এই বলে আবার হাসতে লাগলো। তারপর নিজের ফোন বের করে রায়েদের কিছু ছবি তুলে নিল এবং রায়েদের সাথে নিজের কিছু ছবি তুলে নিল। রায়েদ বেচারা না কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে। তারপর বলল, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, এখন তাড়াতাড়ি চলো, কিছুক্ষণের ভিতর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ইফরা সায় দিল। রায়েদ যখন হাঁটতে শুরু করলো তখন ইফরা হাসতে হাসতে বলল, দাদিমা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি এখন দাদিমা, মিস্টার আক্করানম, তাই নিচু হয়ে চলুন, আর দয়া করে মহিলাদের মতো চলুন। রায়েদের বন্ধুরা তো আবার হাসতে শুরু করলো। রায়েদ বেচারা উপায় না পেয়ে ইফরার কথা অনুযায়ী চলল।
অবশ্য সেই দিন তারা ফার্স্টে হয়েছিল। বেচারা রায়তে একদম অভিনয়ে ঢুকে গিয়েছিল। বর্তমান এইসব ভাবতে ভাবতে ইফরা অতীত থেকে ফিরে এলো। তারপর একা একা অনেকক্ষণ হাসলো। তার কাছে এখনো রায়েদের সেই দাদিমা মার্কা ছবি আছে। তারপর ইফরা মনে মনে বলল, কি সুন্দর ছিল সেই সময়গুলো, কি না করেছিল আমার জন্য। আসলেই ওনার ওয়াইফ অনেক লাকি হবে। রায়েদ নিজের ঘরের বারান্দায় বসে আছে, হাতে গিটার। আস্তে আস্তে টুংটাং শব্দ করে গাইতে লাগলো। ও জীবনের সব ছাওয়া কখনো কি পাওয়া যায়? হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। চোখ দিয়ে তার টপ টপ পানি গড়িয়ে পড়লো। রায়েদ নিজেকে নিজেই প্রশ্ন করলো, ছেলেরা কি এত সহজে কাঁদে? তারপর নিজেই প্রশ্নের উত্তর খুঁজে দিল, হয়তো কাঁদে। ভালোবাসা তো ছেলে কিংবা মেয়ে দেখে বিবেচনা করা হয় না। ভালোবাসা মানেই তো নিজের মনের মানুষের কথা ভেবে হাসা, কাঁদা। আর যদি তা না হয়, একতরফা ভালোবাসা হলে তো এর ভবিষ্যৎ শুধু চোখের জল। কিন্তু এই চোখের জলেও এক তৃপ্তি আছে। পৃথিবীতে সব থেকে সুন্দর অনুভূতি হচ্ছে কাউকে ভালোবাসা। এর থেকে সুন্দর অনুভূতি কিছুই হতে পারে না। কষ্টেও তৃপ্তি থেকে একতরফা ভালোবাসায় যেমন কোনো অধিকার থাকে না অপর পাশের মানুষটির উপর, ঠিক তেমনি থাকে না কোনো অভিযোগ করার সুযোগ। এই ক্ষেত্রে নিজের ভালোবাসার মানুষটির উপর রাগ করে নিজেই নিজের রাগ ভাঙাতে হয়। আর ভালোবাসার মানুষের জন্য কান্না করা কোনো লজ্জার বিষয় না। আর পুরুষের জন্য একদমই না। যদি কেউ বলে সে কাউকে ভালোবাসে কিন্তু তার জন্য নীরবে চোখের জল না ফেলে, তাহলে তা ভালোবাসাই না। এই বলে রায়েদ তার চোখের জল মুছে ফেললো। তখন তার ঘায়ের এসে ঘেঁষাঘেঁষি করছিল। রায়েদ নিজের পায়ের নিচে মুচকি হাসলো। সেটি ছিল তার পোষা বিড়াল মমো। এই বিড়ালটা সিব্রিয়ান প্রজাতির। শরীর ভর্তি লম্বা, নরম আর ফুরফুরে লোম। রংটা ধূসর আর সাদা মেশানো। পান্না সবুজ রঙের বড় বড় চোখ আলোতে চকচক করে ওঠে। রায়েদ মমকে কোলে তুলে নিল। রায়েদ মমকে নিজের বাচ্চা মনে করে আর নিজেকে মমর বাবা। রায়েদকে তার পরিবারের সদস্যরা এবং বন্ধুরা তাকে ক্যাট ড্যাড বলে ডাকে। রায়েদ বাড়িতে থাকলে বেশিরভাগ সময় কাটায় মমকে নিয়ে। আর মমো রায়েদকে ছাড়া আর কারো কাছে যায় না। মমো রায়েদের গালের সাথে নিজের মুখ ঘষতে লাগলো। বিড়ালের বাসায় এটিই আদর। রায়েদ মমকে চুমু খেলো, তারপর বলতে লাগলো, জানিস মাম্মা, তোর পাপাকে তোর হুবু মাম্মা পাত্তা দেয় না। যখন আমি অ্যাক্সেস করি না, আমার অবস্থা হয়েছে সেইখানের মতন। দুনিয়া হে মেরে পিছে, লেকিন মেয়ে তেরা পিছে আপনা বানালে মেরি যান, হাই রে মাই তেরি কুরবান। গান গেয়ে রায় থেমে গেল। মোমো কি বুঝলো কে জানে, কিন্তু ম্যাও ম্যাও করে উঠলো। হয়তো বলতে চাচ্ছে, পাপা তুমি চিন্তা করো না, আমার এই হবু মামা একদিন হবু মামা থেকে সত্যিকারের মামা হয়ে যাবে। রায়েদ হাসলো। নিজের চিন্তা ভাবনা দেখে না হেসে সে পারে না। তারপর ভাবতে লাগলো সে কি করে মোমোকে পেয়েছিল। অতীত সেদিন ইফরা রায়েদকে সকলের সামনে রিজেক্ট করে সেখান থেকে দৌড়ে চলে গিয়েছিল। তখনও রায়েদ সেখানে হাঁটু গেড়ে বসেছিল। সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। রায়েদের বন্ধুরা কি করে তাকে সান্ত্বনা দিবে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। তখনই রায়েদ বসা থেকে উঠে পড়ল। যে হাতে ফুল তোড়া ছিল সেই হাত মুষ্টিবদ্ধ করলো। গোলাপ ফুলের কাঁটা হাতে ঢুকে পড়লো, যার ফলে হাত থেকে রক্ত পড়তে লাগলো। রায়েদের চোখ লাল হয়ে গেল। রাগে না, একদমই না, বরং কষ্টে। নিজের ভালোবাসার মানুষটির থেকে প্রত্যাখ্যানের কষ্টে। রায়েদ এই মুহূর্তে জায়গা ত্যাগ করলো। সোজা চলে গেল নিজের বাড়িতে। বাড়ি গিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সোজা বাথরুমে চলে গেল। বাথরুমে দিয়ে ঝর্ণা অন করলো এবং ঝর্ণার নিচে চুপচাপ দাঁড়িয়ে রইল। হয়তো ঝর্ণার পানিতে নিজের চোখের পানি ছাড়তে সুবিধা হবে, তাহলে কেউ তাকে কাঁদতে দেখবে না। পানিগুলো শুধু ঝর্ণা থেকে পড়ছে। প্রায় ঘন্টাখানেক পর রায়েদ শাওয়ার নিয়ে বের হলো। তার মাথায় ঝিমঝিম করছে, হয়তো অনেকক্ষণ যাবৎ পানির নিচে থাকার জন্য এবং কান্না করার জন্য। রায়েদ রুমে এসে কাপড় পরে নিল। তারপর চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। রায়েদ মনে মনে বলল, কালকে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু দেশ ছাড়ার আগে আমাকে রিজেক্ট করার প্রতিশোধ নিয়ে যাব লিটল রোজবার্ড। এই বলে রায়েদ এক শয়তানি হাসি দিল। তারপর চলে গেল নিচে। রায়েদের পরিবারে রায়েদকে নিয়ে আরো 3 জন। রায়েদের মা মিসেস
রুবিনা রায়েদের বাবা রিফাত সিকান্দার এবং রায়েদের দাদি সুবানা আক্তার। রায়েদ সবাইকে ডাকলো। সুবানা আক্তার জিজ্ঞেস করলো, কি হয়েছে কি দাদু ভাই, এইবার ডাকতাছো কেন? কিছু কি কইবা নেই? রায়েদ তার দাদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো এবং বলল, দাদিমা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা চলে যাব আমার বাকি পড়াশোনা শেষ করার জন্য। তখনই রিফাত সিকান্দার বলল, তো হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? আগে তো কিছু বলনি। রুবিনা বললেন, বিদেশে যাওয়া কি খুব জরুরি? তুই আমার একমাত্র ছেলে, তোকে ছাড়া আমি কি করে থাকবো বাবা? রায়েদ বলল, মা, কয়েক বছরের ব্যাপার, তারপর তো আমি এখানেই চলে আসব, সারা জীবন তোমার কাছে থাকবো। সুবাহা আক্তার বলল, বিলাতে যাবি বালা কথা, কিন্তু ওইখানে যাইয়া আবার কোনো সাদা চামড়ার পাল্লাই পড়িস না। রায়েদের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে আর ভালোবাসা, তার দ্বারা আর এইসব সম্ভব না। রিফাত সিকান্দার বলল, তো কবে যাবে আর কোন ইউনিভার্সিটিতে পড়ার সিদ্ধান্ত নিয়েছ? রায়েদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাল চলে যাব এবং ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, চান্স পেয়েছি, তাই চলে যাব। রিফাত সিকান্দার বলল, যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আর বাধা দিয়ে লাভ নেই, সব কিছু গোছগাছ করে নাও। রাত 1টা। রায়েদ চোখে ঘুম নেই, তার মাথায় আছে শুধু প্রতিশোধের চিন্তা। সেই বিছানা থেকে উঠে পড়ল, তার ফোন নিয়ে বের হলো ইফরাদের বাড়ির উদ্দেশ্যে। তার এক বন্ধুকে কল করে বলে দিয়েছিল যে ইফরাদের বাড়ির সামনে যেন একটা মই রাখে। রায়েদের ইফরাদের বাড়ি পৌঁছাতে প্রায় 1টা বেজে গেল। বাড়ির সামনে দারোয়ান ছিল, সেই ঘুমিয়েছিল। রায়েদ এই সুযোগে কাজে লাগিয়ে বিনা শব্দে বাড়ির ভিতরে চলে গেল। তার বন্ধু আগেই বাড়ির সামনে মই রেখে গিয়েছিল। রায়েদ সেই মই নিয়ে ইফরার ঘরের কোণে রাখলো, তারপর বিনা শব্দে মই দিয়ে উপরে উঠে গেল। ভাগ্যক্রমে সেদিন ব্যালকনির দরজা খোলা ছিল। রায়েদ চুপচাপ ঘরের ভিতর চলে গেল। ব্যালকনি দিয়ে গিয়ে দেখলো ইফরা একটি বিড়াল ছানা ঝরিয়ে ধরে ঘুমিয়ে আছে। রায়েদের ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। তারপর বলল, লিটল রোজবার্ড, আমাকে অনেক জ্বালিয়েছো, পুড়িয়েছো, অনেক কষ্ট দিয়েছো। ভাবলাম দেশ ছেড়ে চলে যাবার আগে তোমার কোনো স্মৃতি নিয়ে যাই, তাই তোমার এই পছন্দের বিড়াল ছানা আমি চুরি করে নিয়ে যাচ্ছি। চিন্তা করো না, আমি ওকে নিজের বাচ্চার মতো রাখবো। যেহেতু তুমি ওর মা, তাহলে অবশ্যই আমি তার বাবা। এই বলে রায়েদ শব্দহীনভাবে আলগোস্তে বিড়াল বিছানা থেকে তুলে নিল। তারপর ইফরার দিকে তাকিয়ে বলল, লিটল রোজবার্ড, চলে যাচ্ছি তোমার থেকে বহুদূর, কিন্তু খুব শীঘ্রই ফিরে আসবে তোমার কাছে এবং আমি অনুপস্থিত থাকাকালীন তোমার সেফটির সব দিকে খেয়াল রাখবো। এই কথা বলে রায়েদ মই দিয়ে নেমে গেল। তারপর এক হাতে মই এবং অন্য হাতে বিড়াল নিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে অনেকটা দূরে একটি ঝোপের আড়ালে মই রেখে বিড়াল নিয়ে হাঁটতে লাগলো এবং একা একা কথা বলতে লাগলো। ভালোবাসা মানে এক প্যারা, কখনো পুরুষ থেকে দাদিমা হতে হয়, আবার কখনো পুরুষ থেকে চোর হতে হয়, আর কি কি জানি আছে কপালে। বাসর গলায় লাল রঙের শাড়ি, ভারী লেহেঙ্গা, মাথায় লাল রঙের সিল্কের পাতলা ঘোমটা দিয়ে বিছানে গুটিসুটি মরে বসে আছি ইফরা। বুক তার ধড়ফড় করছে। মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি। এসি রুমে বসে থাকা সত্ত্বেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। রায়েদ পরনে তার সাদা এবং ক্রিম কালার মিশ্রিত একটি শেরওয়ানি। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা লাল গোলাপের মতো রমণীকে দেখে তার প্রাণ জুড়িয়ে গেল। এই দিনটির জন্য সে কত দিন যাবত অপেক্ষা করেছে, কত নামাজ তাহাজ্জুদ পড়েছে, তার কোনো হিসাব নেই। সম্পূর্ণরূপে রুমের ভিতর প্রবেশ করে রুমের দরজা লাগানোর আগে দরজার পাক দিয়ে মোমো ভিতরে ঢুকে পড়ে, যা সে দেখেনি। রায়েদ জড়তা লাগিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। ইফরা কিছুটা নড়ে চড়ে উঠল, তারপর আস্তে আস্তে বিছানা ছেড়ে নামলো, রায়েদের সামনে দাঁড়ালো। রায়েদ ইফরার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য তার দিকে তাকিয়ে আছে। ইফরার মুখ এখনো ঘোমটা দিয়ে ঢাকা। যেই না ইফরা নিচে ঝুঁকতে নিবে রায়েদের পা ধরে সালাম করার জন্য, তখনই রায়েদ তার পুরুষালী শক্ত হাতে ইফরার বাহু আলগোস্তে ধরে তাকে থামালো। তারপরে একরাশ সম্মান এবং ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, 5 হওয়ার প্রয়োজন নেই, তুমি যে আমার হৃদয়ের অগোচরে থাকো লিটল রোজবার্ড। এর মানে জানো কি? হৃদয়ের অগোচরে মানে হলো হৃদয়ের ভেতরে এমন কিছু অনুভূতি, আবেগ, ভালোবাসা বা অভিমান আছে যা কারো চোখে ধরা পড়ে না।
যেটা কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে থেকে যায়। অর্থাৎ যা মনের গভীরে লুকানো, প্রকাশ পায় না, তবে হৃদয়ে রয়ে যায় চুপচাপ। তুমি হলো আমার সেই লুকানো ভালোবাসা। রায়ের থেমে গেল। ইফরা চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, যা ঘুমটার আড়াল থেকে রায়ের দেখতে পেল না। ইফরা কখনো ভাবতে পারেনি কেউ তাকে এতটা ভালোবাসবে। রায়েদ ইফরার হাত ধরে তাকে বিছানায় বসালো এবং তার সামনে হাঁটু গেড়ে নিজে মাটিতে বসলো। তারপর আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে নিয়ে ঘুমটা খুললো। রায়েদ যেন থমকে গেল। বিয়ের সাজ, নাকি ফুল, ঠোঁটে লাল লিপস্টিক, সবে কেন এক মাতালময় আকর্ষণ যা রায়েদকে খুব করে টানছে। রায়েদ দেখলো ইফরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। রায়েদ বিনা শব্দে নিজের ঠোঁট ইফরার ঠোঁটের কাছে নিয়ে গেল। তারপর চোখ থেকে গড়িয়ে পড়া পানি নিজের ঠোঁট দিয়ে শুষে নিল। ইফরার শরীরের কম্পন বয়ে গেল। সে বিছানায় চাদর শক্ত করে খামচে ধরল। রায়ের দু চোখের পানি শুষে নেওয়ার পর ইফরার দু চোখের পাতায় চুমু খেল, তারপর কপালে, তারপর নাকে। ইফরা এখনো চোখ বন্ধ করে আছে। রায়ের তা দেখে মুচকি আসলো। তারপর নেশা জড়ানো সরে বলল, অনেক অপেক্ষা করিয়েছ আমায় লিটল রোজবার্ড। অনেক দহনে ফুটতে হয়েছে আমায়, অনেক ছটপট করতে হয়েছে, অনেক রাত নির্ঘুম কাটাতে হয়েছে আমায়। এখন প্রতিশোধের বেলা। এখন তোমাকে আমি আমার ভালোবাসার দহনে পড়াবো, আমায় ভালোবাসার স্পর্শে চটফট করাবো, তোমাকে রাতে জাগিয়ে রাখবো আদর করার জন্য। এতদিনের সঞ্চিত ভালোবাসা প্রতিদিন ঔষধের মতন একটু একটু করে উজাড় করব। ইফরার লজ্জা লাল হয়ে গেল রায়েদের এমন লাগামহীন কথাবার্তায়। নিজের চোখ খোলার সাহস পাচ্ছে না। রায়েদের ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। সে আস্তে আস্তে ইফরার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। রায়েদের গরম নিঃশ্বাসে ইফরার মুখের উপর পড়ছে। ইফরা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। যেই না রায়েদ নিজের ঠোঁটের সাথে ইফরার ঠোঁট মিলন ঘটাবে, সেই মুহূর্তে মম এসে ইফরার লাফ দিয়ে ম্যাও ম্যাও করে উঠলো। কান সারছে। ইফরা ভয় পেয়ে চোখ খুলে ফেললো। রায়েদের মেজাজ চরম খারাপ হয়ে গেল এই মুহূর্তে বাধা পড়ায়। সে বিরক্তির দৃষ্টিতে নিয়ে বিড়ালের দিকে তাকালো। মমকে ইফরে চিনতে পারলে বেচারা রায়েদ প্রেমিক চোরময় পুরুষের বাসরের 12টা বাজবে। ইফরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। তারপর তার নজর গেল বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর থাকে একটি ছবির ফ্রেমে। সেই ফ্রেমের ছবি ছিল তার এবং তার প্রিয় বিড়ালে, তার মম। এই বিড়ালটি ছিল তার খুব প্রিয়, কিন্তু হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সে দেখলো বিড়ালটি তার পাশে নেই। সে সবসময় আগে নিজে ঘুম থেকে উঠতো, তারপর বিড়ালকে ঘুম থেকে উঠাতো। কিন্তু সেদিন মমকে তার পাশে না পেয়ে সে ভেবেছিল হয়তো আশেপাশে কোথাও গিয়েছে, কিন্তু সেদিন তার মামা তার কাছে ফিরে আসেনি। সে অনেক কান্না করেছিল। এইসব ভেবেই প্রায় এক নিঃশ্বাস ছাড়লো। তারপর ছবিটির দিকে তাকিয়ে বলল, মামা, তোর মামাম যে তোকে অনেক মিস করে। আমি জানি না তুই এখন কোথায় আছিস, কার কাছে আছিস, কিন্তু আমার মন বলছে তুই ঠিক জায়গায় আছিস এবং ভালো আছিস। ইফরা তাড়াতাড়ি খেয়ে মা বাবার সাথে কথা বলে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সময় মতো সে অফিসে পৌঁছেও গেল। নিয়ম মতো তার ডেস্কে বসলো। ঠিক তখনই ঈশা আসলো, ইফরার কলিগ। ঈশা ইফরার ডেস্কে হেলান দিয়ে বলল, হাই ইফরু, কি অবস্থা তোমার? কেমন লাগছে তোমার এই অফিস? ইফরা অবাক তার নামের এমন নাজেহাল অবস্থা শুনে, কিন্তু সে কিছু মনে করলো না, বরং হাসি দিয়ে বলল, এই তো আপু, আমার অবস্থা ভালো, আর অফিসও খুব ভালো লেগেছে। ঈশা মিসের রাগ দেখিয়ে বলল, আমরা তো সমবয়সী হব, অথবা 1-2 বছর পার্থক্য, তাই আপু বলবে না আমায়। ইফরা হাসলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। ঈশা খুশি হয়ে বলল, গুড মেয়ে। ইফরা শব্দ করে হেসে উঠল। তখনই রবিন এসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস, নিজে তো এক বাছাল, আর একজনকে বাছাল বানানোর কোনো প্রয়োজন নেই, গিয়ে নিজের কাজ করেন। ঈশা মুখ বেঞ্চি কেটে বলল, সময় এখনো হয়নি, আমি আমার টাইম জানি, আপনার বলতে হবে না, যান গিয়ে নিজের কাজ করেন তো, আমাকে জ্ঞান না দিয়ে। রবিন ভাব নিয়ে বলল, জ্ঞান তো তাদের দেওয়া উচিত যাদের বুদ্ধি আছে, কিন্তু তোমার সেটা নেই, তোমার বুদ্ধি তো হাঁটুতে, তাই তোমাকে জ্ঞান দিতে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ইফরা শব্দ করে হেসে উঠল। ঈশা রেগে গেল। তারপর রবিনের দিকে তেড়ে এসে রাগান্বিত কণ্ঠ বলল, আপনাকে আমি
উফ, আপনার সাহস কি করে হয় আমাকে অপমান করার? আপনাকে তো আমি মিস্টার রবিন থেকে রবি সিম বানিয়ে দিবে এবং তারপর চিবিয়ে খাবো। ইফরা তো এদের কাণ্ডে হাসতে হাসতে শেষ। অফিসের প্রথম দিন থেকে ইফরা এই দুজনে ঝগড়া দেখে যাচ্ছে। দুইজনেই কিছু না কিছু নিয়ে একে অপরকে খোঁটা দিতে পিছুপা হয় না, পারলে রেসলিং শুরু করে দিবে। রবিন এবং ঈশা এখনো ঝগড়া করছে। ঠিক তখনই রায়েদ নিজের কেবিন থেকে বের হয়ে এলো। ইফরার ডেস্কের সামনে এসে দেখলো ইফরা খিলখিল করে হাসছে। রায়েদ থমকে গেলে সেই পুরনো হাসি, সেই পুরনো হাসির শব্দ, সেই পুরনো ভঙ্গিমা। হাসলে চোখ কুঁচকে যাওয়া, শব্দ করে হাসা, যেন কেউ রায়েদের কানে তবলা বাজায়। কিন্তু রায়েদের ঘোর বাংলো রবিনের কথার শব্দে। রবিন ঈশাকে বলল, দেখতে তো টিকটিকির মতন, চিকন এবং হাইটে ছোট, শুধু লেজের অভাব। আবার আসছে আমাকে রবিন থেকে রবি সিম বানাতে। ঈশা যেন তেলে বেগুনে ঝুলে উঠলো তাকে টিকটিকি বলার জন্য। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, আর নিজে কি কোনো ভ্যাঙের মতো ঢোল খালি ভিন্নতা হলো কোনো ব্যাং ছোট, আপনি ভুলবশত লম্বায়। এবার ইফরা এবং রায় দুজনেই শব্দ করে হেসে উঠল। রবিন রেগে বলল, আমার জিম করা বডিকে তুমি কোনো ব্যাঙের সাথে তুলনা দিচ্ছ? ঈশা বলল, আই এম সরি কোনো ব্যাং, যে আমি এই রবি সিনকে আপনার সাথে তুলনা দিয়েছি। রবিন রেগে গিয়ে বলল, তুমি? তখনই রায়েত পিছন থেকে বলে উঠল, অনেক হয়েছে, এটা কার্টুন নেটওয়ার্কের চ্যানেল না যে তোমরা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে বিনোদন দিবে। তাই টম অ্যান্ড জেরি তোমরা বরং যার যার কাছে যাও। রবিন এবং ঈশা মাথা নাড়ল, কিন্তু দুজন দুজনের দিকে এমন দৃষ্টি নিক্ষেপ করলো যা দ্বারা বোঝালো দুজন দুজনকে পরে দেখে নেবে। তারপর দুজনেই নিজেদের জায়গায় চলে গেল। ইফরা এখনো হাসছে। রায়েদের দৃষ্টি গেল তার দিকে। তারপর ভাব নিয়ে ইফরাকে শোনাতে লাগলো, এখন আর ভালোর দিন নাই। ওনার সামনে যদি কেউ ঝগড়া করে, খুনাখুনির পরিস্থিতিতে চলে যায়, তখনও মনে হয় উনি নিজ হাতে দা ও বটি এগিয়ে দিয়ে তারপর খুনাখুনি দেখে হাসবে। ইফরা হাসি থেমে গেল এবং হাস্যোজ্জ্বল চেহারা রাগান্বিত হয়ে গেল। সে বুঝতে পারলো কথাগুলো তাকে বোঝানো হয়েছে। সে প্রতিবাদে নাক ফুলিয়ে বলল, শুধু হাসবো না, বরং ভিডিও করব এবং তারপর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এবং ক্যাপশন দিব, এসসি ইন্ডাস্ট্রিতে স্বয়ং দ্য গ্রেট মিস্টার আকরা অফ সরি সিইও এহসান রায়েদ সিকান্দারের উপস্থিতিতে হয়ে গেছে খুন খুন খুন। রায় শব্দ করে হেসে উঠল। অনেক কষ্টে নিজের হাসি থামালো, কিন্তু ইফরার রাগান্বিত চেহারা যার উপরে আবার নাক ফুলিয়ে থাকা দেখে আবার হেসে দিল। রায়েদের হাসি যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন। ইফরা আরো রেগে উঠল। রায়েদ তা বুঝতে পেরে নিজের হাসি থামিয়ে বলল, আমি তখনকার কথা কাউকে মিন করে ভুলিনি। যদি কারোর গায়ে লাগে তাহলে আমার কিছু করার নেই। ইফরা আগের মতনই নাক ফুলিয়ে উত্তর দিল, আমি ছোট বাচ্চা না যে কিছু বুঝতে পারবো না, আমি যথেষ্ট বড়, আমার বয়স 24 বছর। রায়েদের টনক নড়ল তার ইফরার কথায়। সে মনে মনে বলল, লিটল রোজবার তো বড় হয়ে গেছে, আর আমার তো নিজের বয়সের কথাও খেয়াল নেই। এতদিন তার জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে নিজের বয়স গুনার কথা ভুলে গেছি। 32 বছর হয়ে গেছে। আর ইফরা যেহেতু এখন চাকরি শুরু করে দিয়েছে, তার মানে অবশ্য তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিবে তার 25 বছর হওয়ার ভিতরে। না, আর দেরি করা যাবে না। ইফরাকে নিয়ে আর কোনো রিস্ক নেব না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করব। এসব ভাবছিল রায়। তখনই ইফরা আবার বলে উঠল, কি হলো, কথা হারিয়ে ফেললেন? রায়েদের চিন্তার ব্যাঘাত ঘটল। সে নিজেকে স্বাভাবিক করে বলল, কি বলছিলে তখন? তুমি বড়, সব বুঝো, কচু বুঝো। ইফরা রাগ দেখিয়ে বলল, আমার ডায়লগ আমাকে শোনাবেন না একদম। আজ ছোট থেকে বড় হয়েছি খেয়ে সুজি, ছোট থেকে বড় হয়েছি খেয়ে সুজি, তাই আমি সব বুঝি। রায়েদ হাসলো, তারপর পকেটে হাত ঢুকিয়ে একদম সাহিত্যিক পুরুষের ভঙ্গিতে ইফরাকে পাত্তা না দিয়ে তার পাশ কাটিয়ে যেতে যেতে গানের লাইন ধরলো, এত কিছু বুঝো আর মন বুঝো না, কত কিছু তুমি খোঁজো আমায় খোঁজো না। রায়েদ গান গেতে নিজের কেবিনের দিকে চলে গেল। ইফরা থ মেরে দাঁড়িয়ে রইল। নিজেকে প্রশ্ন করলো, এইটা কি হলো? উনি তো সেই আগের করা
ভাইব দিয়ে গেল। আর আমিও কি পাগল, ওনার সাথে সেই আগের মতন রাগ অভিমান এবং অধিকার দেখিয়ে কথাই বলে ফেললাম। ভুলেই গিয়েছিলাম যে এখন উনি আমার বস। ইস, আর উনিও তো আগের মতনই এক করা মার্কা কাজ করলো। আমাকে কিছু না বলে আমায় মিন করে গান গিয়ে চলে গেলেন। এইসব ভেবে ইফরা অবাক হলো এবং হেসেও পড়ল। তারপর নিজে নিজে বলল, আপনি একদম বদলাননি মিস্টার আকরা। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।